সঙ্গে যোগ দিয়ে আমাদের জুনিয়র আইনজীবীদের সঙ্গে তার মূল্যবান অভিজ্ঞতা উনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমি জনাব মশিউজ্জামান সাহেবকে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুয়ে আছি। ও, শুয়ে আছেন? না, অসুবিধা নেই, আপনি আমাদের সঙ্গে থাকেন। আর শুনি আমি, হ্যাঁ, আপনাকে আমি শুনি। ও না, আপনি আমাদের সঙ্গে জয়েন করেন এবং কিছু বলেন আমাদের জুনিয়র আইনজীবীদের। হ্যাঁ, জি জি, লোকটা আপনার মতো লোক দেখতে পেয়েছে, এরা এটা খুবই আমাকে ভালো লাগছে আর কি। না ঠিক আছে, এখন আপনাদের সিনিয়রদের অভিজ্ঞতা আরো বেশি সমৃদ্ধ করবে এই প্রফেশনে যারা ভালো করতে চায়। হ্যাঁ, আপনারা যারা মানে সিনিয়র আছেন, মুরব্বী আছেন, পথ প্রদর্শক হিসেবে দীর্ঘদিন এই পথে হেঁটেছেন, হ্যাঁ, আপনাদের অভিজ্ঞতা খুব দরকার এদের সমৃদ্ধ হওয়ার পেছনে। আমার অভিজ্ঞতা বলবো, আমি যেটা একটা কথা, জি, আমি যখন এই পেশাতে জয়েন করি, জি জি, তখন জয়েন করার মানে পাশ করার পরে আমি একসময় জব করতাম আর কি। জি, তো তারপরে যখন জয়েন করলাম, তার আগে আমি 2টা বছর আমি সিনিয়র। 1 মিনিট শুনেন, ওই আমাদের আর 10 মিনিট পর এই ইয়াটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনি আবার ইন করবেন এখন যেভাবে ইন করছেন সেভাবে। হ্যাঁ, প্লিজ বলেন। আচ্ছা, তো আমি মানে এই সিপিসি এবং এভিডেন্স অ্যাক্ট কতগুলো জিনিস আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যানোটেড এডিশন আমি কমপ্লিট করে গেছি, মানে পড়েছিলাম আর কি। এইটা এবং আমার ধারণা যে ল যদি কেউ একবার পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত, ল কখনো ভুলবে না, কোনো ডিসিশনও সে ভুলবে না। তবে খুঁজে নেওয়ার কতগুলি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। কিন্তু রিডিং ইজ মাস্ট, স্টাডি ইজ মাস্ট। আচ্ছা, ধন্যবাদ। না, বলেন, আরো কিছুক্ষণ বলেন কিভাবে তারা এই পদ্ধতিগুলা অবলম্বন করবে, বা ঠিক আসলে কিভাবে এটার জন্য অত্যন্ত বেশি করে যারা কি হলো আমাদের এখানে টেকনিক্যাল এরর হচ্ছে। এখানে আপনার মাইক্রোফোনটা অন করে দিন, এখন শুনতে পাবেন আরো। হ্যাঁ প্লিজ। জি, হ্যাঁ, এবং এটার মানে পড়াশোনার কোনো বিকল্প নাই এই পেশাতে যদি সফল হতে হয়। আমাদের দর্শক তাই বলছে। না, আর পদ্ধতিগুলো বলে দেন কিভাবে তারা আসলে মানে কেস ইয়াগুলো মানে রুলিং গুলো সংরক্ষণ করবে বা কিভাবে উপস্থাপন করবে। আমরা তো যতগুলি, আমি তো প্রায় 6টা মতোই রাখি ল জার্নাল। এই 6টা জার্নালে আমার নোট থাকে। আমার সিনিয়র আমাকে উনি নিজে একটা খাতা করে দিয়ে ইন্ডেক্স করে দিয়েছিলেন যে এই সাবজেক্ট গুলোর উপরে নোট করো। আমি এখন পর্যন্ত মানে করে, এখন আমার জুনিয়রের কম্পিউটারে সব সেভ করা আছে। আমি আর অতটা, তবু তারপরে আমি নিজে হাতে আমি এগুলোকে পড়ার পরে আমি সেভ করি, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ডিসিশন কিন্তু ওই শুধু হেড নোটটা পড়লে হবে না, থরো ভিতরে পড়তে হবে। আমি কিন্তু একসময় কিন্তু যখন আমি হাইকোর্টে প্র্যাকটিস করতাম, আমি এসআর পালের সঙ্গে জুনিয়র ছিলাম, কিন্তু হ্যাঁ, আমি এসকে সিনহা, এরা সব আমরা জুনিয়র ছিলাম। যাই হোক, তো উনি ওই আমাদের মারা গেল অ্যাপিলেট ডিভিশনের নবগঞ্জে বাড়ি, ও তখন ছিল। তো অনেক সময় তো অনেকে নাকি, না 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 না, এই পরে মারা গেল ক্যান্সার হয়ে, নামটা ভুলে গেলাম। তো উনি কখনো যদি কোনো জুনিয়র যদি ওই যে ওই নোটটা যদি পড়ার চেষ্টা করতো, উনি আমার সামনে হাত দিয়ে চেপে ধরতেন, এটা না এবং ডিসিশনটা পড়ার পরে উনি বলতেন যে এবার বলো কি বুঝলে। এইভাবে আমি কিন্তু প্রতিটি ডিসিশনকে থরো পড়তে হবে, মানে শুধু হেড নোটটা পড়লেই যথেষ্ট হবে না। এটা এসআর পালের শেখানো আমাদেরকে। আর যখন মানে সাইটেশন দিতে যাবে তখন তো মানে ল জার্নালটা ক্যারি করতে হবে তাদের, অবশ্যই ক্যারি করতে হবে। এবং ওই জিনিসটাকে তাকে যদি জানা থাকে, তাহলে অনেক ডিসিশন আছে হেড নোটে একরকম আছে, ভিতরে কন্টেন্টস কিন্তু আলাদা হয়ে গেলে এগেইনস্টে চলে যায়, ভীষণ ক্ষতি করে যায় কিন্তু এখানে। হ্যাঁ, এটা আমিও দেখেছি। হ্যাঁ, এটা আমিও দেখেছি। জানি না, ওগুলো পড়ে প্লেস করলো, মানে আদালত যখন পড়েন, পড়ার পরে দেখা গেল অন্যরকম হয়ে গেল।
কারণ হেড নোটটা তো ল জার্নাল যারা সম্পাদন করেন তারা লেখেন, হ্যাঁ তারা সমস্ত কিন্তু তারা ভুল কন্টেন্টস করেন। তো সেখানে অনেক ডিটেলস, অনেক ফাইন্ডিংস আছে, অনেক অবজারভেশন আছে, জি অনেক অন্য সাইটেশন আছে, অনেক কিছু আছে, জি। থরো পড়তে হবে। তো যাই হোক, বিজ্ঞ কৌশল আপনাদের জন্য বেশ কিছু সাজেশন দিলেন, আপনারা এটা মনে রাখবেন। আর উনি থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন ভবিষ্যতে। আপনাদের বিভিন্ন বিষয়ে আমি ওনাদের রিকোয়েস্ট করব যে আমাদের পার্টিসিপেন্টদের জন্য আমার কিছু আবার 2 চোখ বলার জন্য। অপারেশন করা আছে, বলে ও তাই? আমি একটু জি আমি জানুয়ারি থেকে প্রায় রেস্টে আছি বলতে গেলে। ও হ্যাঁ, ওই যে ইন্ডিয়া গেছিলেন, আমি দেখছিলাম। গেছিলাম, হার্টও দেখালাম, এই অবস্থা আর কি। ও যাই হোক, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ জি, আপনার। ধন্যবাদ। ওকে, আসসালামু জি আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আসসালাম। যাই হোক, আমরা আলোচনা শুরু করি। আমাদের আলোচনার আজকে আমরা প্রথমে শুরু করব বার্ডেন অফ প্রুফ দিয়ে। তো আমাদের একজন সাকসেসফুল আইনজীবী হিসেবে আমাকে সবসময় এটা ভালো করে বুঝতে হবে যে এই ঘটনাটা আমি যে প্রমাণ করব, কি দিয়ে প্রমাণ করব, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে মানে হাউ ফ্যাক্টস মে বি প্রুভড, এটা আমাদের আলোচনায় এসেছে অলরেডি। তো এইটা জানার পরে আমার এই যে প্লিডিংসে অর্থাৎ প্লেইন্ট অথবা রিটেন স্টেটমেন্ট যে ঘটনাটা আমি অ্যালেজ করেছি, যে উত্থাপন করেছি, সেই ঘটনাটা ঠিক আমি কিভাবে প্রমাণ করব আর কতটুকু প্রমাণ করব, আর আদৌ সে প্রমাণের দায়িত্ব আমার উপর আছে কিনা। আপনারা আইনজীবীরা সকলে জানেন সিভিল মামলায় বার্ডেন অফ প্রুফ অলওয়েজ অন দ্য প্লেন্টিফ, বাট ইট প্রসিডস ইন জিগজ্যাগ ওয়ে, অর্থাৎ কখন এটা প্রথমে সাধারণত বাদীর উপর থাকে, আবার এটা উইথ দ্য প্রসিডিং অফ দ্য সুট ইট শিফটস আপন দ্য ডিফেন্ডেন্ট। এটাকে যখন বাদীর উপর যে বার্ডেন অফ প্রুফটা থাকে, উনি প্রমাণ করার সঙ্গে সঙ্গে সেটা মানে এটাকে মিথ্যা প্রমাণ করার দায়িত্বটা বিবাদের উপর শিফট হয়ে যায়। এটাকে ওনাস অফ প্রুফ বলে, এটাকে বলা হয় ওনাস অফ প্রুফ। অর্থাৎ প্রাথমিক ইনিশিয়াল দায়িত্বটা থাকে বাদীর উপর, হি হু অ্যাসার্টস হি ইজ টু প্রুভ, অর্থাৎ সাক্ষ্য আইনের 101 ধারার বিধান অনুযায়ী যিনি কোনো ঘটনা দাবি করবেন, প্রমাণের দায়িত্ব তার। ফলে এই দায়িত্ব যখন ডিসচার্জ হবে, তখন এটি শিফটস হয়ে যায়। এটাকে বলা হয় ওনাস অফ প্রুফ, এটাকে বলা হয় ওনাস অফ প্রুফ, ওনাস অফ প্রুফ। এইটা সাধারণত বিবাদের উপর শিফট হয়। আমরা তাহলে মূল জিনিসটা কি বললাম? হি হু অ্যাসার্টস হি ইজ টু প্রুভ দ্য ফ্যাক্ট। যেমন আমাদের সাক্ষ্য আইনের 101 ধারায় বলছে যে সেকশন 101 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট, সেখানে আমাদের বলল যে if a party wants the court give judgment on the right or liability in favor of him, he is to prove the existence of those facts on which the rights or liability exist. অর্থাৎ কেউ যদি চায় যে আদালত তার পক্ষে রায় দিক, তাহলে তার অধিকার যে সকল ঘটনার উপর নির্ভরশীল সেই সকল ঘটনার অস্তিত্ব তাকে প্রমাণ করতে হবে। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ বলি, a person has been denied to be enrolled as a voter of a particular locality. নির্বাচন কমিশন থেকে তিনি ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে অস্বীকৃতি জানালো যে না, আপনি ভোটার হতে পারবেন না। তাহলে a person who wants to exercise his right of franchise but denied by the election commission, উনি মামলা করতে চান। তাহলে এখানে উনি কি চান? উনি একটা অধিকার চান, রাইট অফ ফ্রাঞ্চাইজ। তাহলে সেকশন 101 অফ এভিডেন্স অ্যাক্ট আমাদের বলে দিল কি, যে কেউ যদি চায় যে আদালত তার পক্ষে রায় দিক, তাহলে যে অধিকার বিষয়ে রায় চাচ্ছে সে অধিকার যে সকল ঘটনার উপর নির্ভরশীল সেই সকল ঘটনার অস্তিত্ব তাকে প্রমাণ করতে হবে। তাহলে এই রাইট অফ ফ্রাঞ্চাইজ কি ধরনের ঘটনার অস্তিত্বের উপর নির্ভরশীল? যেমন if a person wants to be enrolled as a voter, he must be an adult, that is he must have attained the age of 18. This is the first fact, যে তাকে প্রমাণ করতে হবে he has attained majority. মেজরিটি অ্যাক্ট 1875 এর সেকশন 3 অনুযায়ী তাকে অবশ্যই he must have attained the age of 18. যদি মেজরিটি অ্যাক্ট 1875 এর সেকশন 3 অনুযায়ী কেউ 18 বছর বয়স পূর্ণ করে, তাহলে তিনি সাবালক বলে গণ্য হবেন। তাহলে ভোটার হিসেবে প্রধান ফ্যাক্টসটা ডিফেন্ড করতেছে তাকে তিনি সাবালক কিনা। দ্বিতীয়ত হলো হি মাস্ট বি এ পার্সন অফ সাউন্ড মাইন্ড,
তাহলে তাকে হতে হবে কি সুস্থ মনা একজন ব্যক্তি। তারপরে কি হতে হবে, হি মাস্ট বি এ সিটিজেন অফ বাংলাদেশ, তাকে বাংলাদেশের একজন নাগরিক হতে হবে। তারপরে কি হতে হবে, হি মাস্ট নট বিন ডিক্লেয়ার ডিসকোয়ালিফাইড বাই এনি ল, কোন আইন দ্বারা অযোগ্য ঘোষিত হওয়া যাবে না। এবং 5 নম্বর বিষয়টা হলো হি মাস্ট বি এ রেসিডেন্ট অফ এ পার্টিকুলার লোকালিটি। তাহলে একজনের রাইট অফ ফ্রাঞ্চাইজ এরকম 4টা-5টা বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে কেউ যদি চায় যে আদালত তার পক্ষে রায় দিক যে তিনি ভোটার হতে চান, তাহলে তাকে এই সকল ঘটনার অস্তিত্ব প্রমাণ করতে হবে। তেমনি ভাবে একটা দলিল বাতিলের মোকদ্দমা হলো, দলিল বাতিলের মোকদ্দমা গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে এইটা ভয়েড অর ভয়েডেবল কোনটা, সেটা আপনাকে অ্যাসার্ট করতে হবে প্লেইনলি, যে whether it is void or voidable। যদি আপনি ভয়েডেবল বলতে চান তাহলে চুক্তি আইন 1872 এর সেকশন 15, 16, 17, 18, চুক্তি আইনের 15, 16, 17, 18 এটা কি whether it is a fraud